একটা দল ক্ষমতায় আসার পর 10টা বছর পেরিয়ে গেছে। 2021 এসে 10 বছর তারা পূর্ণ করেছে, কিন্তু 10 বছর ক্ষমতায় থাকার পরেও সেই দলটার বিরুদ্ধে বিক্ষোভ কি সেই দলের ভেতরের কর্মীদের? 4টে পুর নিগমের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে 4টে পুর নিগম থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূলের অন্য গোষ্ঠীর তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কারণ কি? তাদের প্রার্থী পছন্দ নয়। শীর্ষ নেতৃত্ব প্রার্থী ঘোষণা করছেন, কিন্তু প্রার্থী পছন্দ হচ্ছে না নিচু তলার কর্মীদের। প্রশ্ন উঠছে, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের পরেও কেন এই প্রার্থী পছন্দ হচ্ছে না? এখানে কোথায় সমস্যা রয়েছে? তাহলে কি শীর্ষ নেতৃত্বের নির্দেশ তারা মানতে চাইছেন না? দলীয় শৃঙ্খলার অভাব যদি হয়, সেক্ষেত্রে বড় প্রশ্ন, তাহলে একটা দল বড় হচ্ছে, দলের নেতৃত্ব এরকম বলছেন, বড় হচ্ছে কি করে? যদি কোনো দল বড় হয়, তাহলে সেই দলের শৃঙ্খলা তো একটা থাকবে। এই ধরনের বিক্ষোভে কি শৃঙ্খলার অভাবটাই স্পষ্ট? বড় হয়ে উঠছে প্রশ্ন, যদি ভোট শেষ পর্যন্ত হয় 22শে জানুয়ারি, এর কি সরাসরি প্রভাব গিয়ে পড়বে নির্বাচনের ভোট বাক্সে ফলাফলে? সেই উত্তর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে তার আগে আমরা দেখে নেব এই যাবতীয় বিক্ষোভ এবং অবস্থান নিয়ে এই মুহূর্তে প্রতিবেদন। সেই প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করেছি ঠিক কোথায় সমস্যা। শিলিগুড়ি পুর নিগমে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দুবার জিতেছেন নিখিল সাহানি। এবার তাকে প্রার্থী করেনি দল। তার নির্দলে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নমিনেশন পেপারটা তুলে রাখলাম, যেহেতু দল যেটা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই জায়গা বিবেচনা করছি যে বহিরাগত, যে আমি রেজিস্ট্রিং কাউন্সিলর ছিলাম, একজন বাইরের লোককে দিয়ে, একটা বাইরের কোনো নেতাকে দিয়ে, নেতার সিফারিশে তার নাম ওই জায়গায় ওয়ার্ডে গিয়েছে। শিলিগুড়িতে 24 নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর বিকাশ সরকারকে টিকিট দেয়নি দল। তারই প্রতিবাদে বিক্ষোভ হয়। ভোট আমরা যাচ্ছি, আমরা দাদাকে যাচ্ছি, আমাদের দাদাকে আমাদের লাগবে, দাদাকে আমাদের লাগবে, তো দাদাকে আমাদের লাগবে। দাদা যদি বলে ডিসিশন নিবে, দাদা নির্দল থেকে আমরা দাঁড়া করাবো, আমরা দেবো। আর দাদা যদি বলে আমি নির্দল থেকে দাঁড়াবো না, আমরা দাদা পেতে আমরা নিজে আমরা অনশন অবরোধ করবো। তার নির্দলে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পাড়ার মানুষ, মা বোনেরা সকলেই বলছে আমাকে দাঁড়ানোর জন্য। তাই মানুষের আবেগকে, মানুষের চিন্তাভাবনাকে আমি বিসর্জন দিতে পারি না। মানুষের চিন্তাভাবনাকে নিশ্চয়ই আগামী দিনে পথে নিয়ে চলতে চাই, কারণ সমাজসেবাই আমার মূল লক্ষ্য। বিধাননগরেও 1 নম্বর ওয়ার্ডে বহিরাগত প্রার্থী কাটার তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকরা। একই ছবি আসানসোলের 59 নম্বর ওয়ার্ডে প্রার্থী বিক্ষোভ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চাও। একাধিক প্রার্থী হওয়ার জন্য তাদের একটা আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, দাবি থাকতেই পারে, এর মধ্যে কোনো অপরাধের জায়গা নেই। মনোনয়ন তো শেষে একজনই পাবেন একটি এলাকায়, তো কিছু ক্ষেত্রে হয়তো আবেগের কোনো বহিঃপ্রকাশ ঘটেছে, এগুলো কোনো বিষয় না, এগুলো একদমই ঠিকঠাক হয়ে যাবে। এটা কারোর পারিবারিক ব্যাপারে আমাদের মাথা ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসে অতৃপ্তি আছে, তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ফিউড চলছে, এটা প্রত্যেকের জানা। সব মিলিয়ে ভোট শুরুর আগে প্রার্থী বিক্ষোভে অস্বস্তি অব্যাহত। রিপাবলিক বাংলা। আপনার প্রতিবেদন দেখলেন, এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আপনাদের সাম্প্রতিক যে তথ্যগুলো উঠে এসছে সেটা দেখালাম। প্রশ্ন হচ্ছে যে আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর 22শে জানুয়ারি ভোট রয়েছে, কিন্তু সেই ভোটের আগে এইভাবে যদি শাসক দলের নিচু তলার কর্মীদের বিক্ষোভ সামনে চলে আসে, তারা যদি শীর্ষ নেতৃত্বের ডিক্লেয়ার করা প্রার্থীকে মানতে না চান, তাহলে এর ফলাফল কি ভোটে গিয়ে পড়বে? এটা বড় প্রশ্ন। আর আজকে আমরা আলোচনা করবো যে কেন এই বিক্ষোভ প্রদর্শন করছেন, কোথায় সমস্যা রয়েছে, দলের শৃঙ্খলার অভাবটাই কি সব থেকে বড় প্রবলেম, এটা আমরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন পরিচয় করে দিই। প্রভাত দত্ত রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন দেবু টুডু, তৃণমূল কংগ্রেস তরফে মুখপাত্র, আপনাকেও স্বাগত। আমি প্রথমে দেবু টুডু আপনার কাছে আসতে চাইছি। আপনার কাছে যে প্রশ্ন আমি রাখবো তার আগে আপনাদেরকে অনির্বাণের অগ্নিবাণগুলো দেখাই, যে যে প্রশ্নগুলোর উপর বেস করে আজকে আমাদের এই আলোচনা চলবে। অগ্নিবাণ 1, অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রার্থী অসন্তোষী কি জেরবার শাসক দল? অগ্নিবাণ 2, বেলাগাম তৃণমূলের নিচুতলার একাংশ, যেভাবে বিক্ষোভ প্রদর্শন চলছে তাতে কি কন্ট্রোল করতে পারছে না শীর্ষ নেতৃত্ব, বেলাগাম? অগ্নিবাণ 3, শাসক দলের দলীয় শৃঙ্খলার অভাব কি স্পষ্ট, যেভাবে বিক্ষোভ প্রদর্শন চলছে তাতে কি দলীয় শৃঙ্খলা নেই? এখানেও সে একই প্রশ্ন, তাহলে কি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে শীর্ষ নেতৃত্ব?
এই তিনটি প্রশ্নের উপরে নির্ভর করে আজকে আমরা আলোচনা চালাবো। দেবু টুডু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। একটা দল ক্ষমতা আসার পর 2 দফায় পেরিয়ে গেছে, 10 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। আজকে কুণাল ঘোষ বলছেন যে আপনাদের দল বড় হচ্ছে। দল যদি বড় হয় দেবু টুডু, তাহলে কেন এই রকমভাবে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে? কেন আপনাদের নির্দেশ নিচুতলার কর্মীরা মানবেন না? দেখুন, একদম পরিষ্কার কথা, আমাদের দলে শৃঙ্খলা আছে, আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল। হয়তো কোথাও একদম বিচ্ছিন্নভাবে হতে পারে। আসলে বিষয়টা হচ্ছে রাজ্যে তো আর কোনো রাজনৈতিক দল নয়, সবাই এখন টিকিট চাইছে, সবাই তৃণমূল হয়ে গেছে। বিজেপি কেউ নেই, সিপিএম কেউ নেই। এখন এত বড় একটা দল যেখানে কোনো রাজনৈতিক দল নেই, সবাই টিকিট পেতে চাইছে। এই সময় দাঁড়িয়ে এটা দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল। কোথাও যদি ছোটখাটো ভুল ত্রুটি বা কোথাও কিছু হচ্ছে, সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। এখন মূল কারণটা অন্য রাজনৈতিক দলগুলো থাকলে সবাই তো তৃণমূল হয়ে গেল, কাকে কতজনকে টিকিট দেওয়া যাবে? এই জায়গায় দাঁড়িয়ে দু একটা জায়গায় হয়তো হচ্ছে। এটা আশা করি কোনো আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, মমতা ব্যানার্জির নেতৃত্বে একটাই দল তৃণমূল কংগ্রেস। এখানে শৃঙ্খলা আছে, এখানে কোনো চিন্তা করার কারণ নেই। দু একটা জায়গায় কেউ মনে মনে ভাবলো আমি পেলাম না, ও পেলো, আমি পেলাম না, এগুলো মনোমালিন্যর ব্যাপারে এটা কিছু এফেক্ট হবে না। এবং আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, ঠিক আছে? আর অন্য দল নেই বলে সব মানুষ তো তৃণমূল হয়ে গেছে, কাকে টিকিট দেওয়া যায় বলুন? না, শৃঙ্খলাবদ্ধ দল, আপনি বলছেন শৃঙ্খলাবদ্ধ দল, ঠিক আছে। শৃঙ্খলাবদ্ধ দল যদি হয় তা শৃঙ্খলাটা সর্বস্তরে থাকবে, একেবারে ইউনিফর্ম হবে, 1 থেকে 100 অব্দি হবে। বিচ্ছিন্ন ঘটনাটাই বা ঘটবে কেন? যে সমস্ত প্রার্থীরা বিক্ষোভ করছেন, অনুগামীরা বিক্ষোভ করছেন, তারা বলছেন যে আমার পছন্দের প্রার্থী নয় 24 নম্বর ওয়ার্ড শিলিগুড়ি, কিংবা 18 নম্বর ওয়ার্ড, কিংবা 59 নম্বর ওয়ার্ডে চন্দননগরে আমার পছন্দের প্রার্থী নয়। 1 মিনিট, এই প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন না, বা টিকিটে জেতা ইতিমধ্যে দুটো টার্মে তারা কাউন্সিলর ছিলেন, তিনি টিকিট পাচ্ছেন না। সেই বিক্ষুব্ধ প্রার্থীরা বলছেন, বিক্ষুব্ধ প্রার্থী অনুগামীরা বলছেন যে এই মানুষটা 2 বছর 2 টার্ম আমাদের সাথে কাজ করে এলেন, তাকে টিকিট দিল না, কিন্তু যে মানুষটা বাইরে থেকে আসছে তাকে শীর্ষ নেতৃত্বে টিকিট দেবে কেন? এটা তো তাদের অভিযোগ। এখন দেখুন, সেটা একদম লোকাল জায়গায় কিছু কিছু জায়গায় এরকম হতেই পারে। এত বড় দল যেখানে সবাই তৃণমূল হয়ে গেছে, সবাই তৃণমূল, এখানে তো অন্য দল নেই, এটাই সমস্যা। অন্য দল নেই, না না, অন্য দল নেই আপনি বলছেন, এটা সমস্যা। এই কথাটাতেই তো বিরোধীদের আপত্তি রয়েছে দেবু টুডু। অন্য দল নেই, আপনারা অন্য দল রাখতে চাইছেন না, এটা বিরোধীদের বক্তব্য। কেউ 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 যদি না থাকে, না করে, সারা বছর থাকে না, শুধু ভোটের সময় থাকবে, কে দল রাখবে, কে ভোট দেবে ওদের বলুন? ওরা কোনো কিছুতে নেই। কোভিড এত কিছু হলো। আচ্ছা দেবু টুডু, আমি আসছি। দেবু টুডু আমাদের সঙ্গে থাকুন, আসছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগদান করেছেন শতরূপা, বিজেপির তরফে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শতরূপা, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে দেবু টুডু আপনাকে আমি কত তথ্য দিই, আমি কিছুক্ষণ পর আপনাকে বলবো। আপনি বলছেন শৃঙ্খলাবদ্ধ দল, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই যে বিক্ষুব্ধ প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভের খেসারত কলকাতার বুকে একটা ওয়ার্ডে আপনাদেরকে এবছর দিতে হয়েছে, আমি সেই তথ্য রাখবো, আপনার কাছ থেকে উত্তর চাইবো, সেটার ব্যাখ্যা আপনি কি দেবেন? শতরূপা, আপনার কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের দিকে দিকে প্রার্থী বিক্ষোভ হচ্ছে, এটা কি আপনাদের কাছে ভোকাল টনিক বা আপনারা খানিকটা অ্যাডভান্টেজ? না, এটা অন্য লোকের অসুবিধাতে আমাদের টনিক হতে পারে না। আমাদের বক্তব্য একটাই, যে এখানে তৃণমূল 3 বার পাওয়ারে এসছে বিধানসভায়, হই হই করে রমরমা করে নাকি জনতার রায় ওরা আবারও কর্পোরেশন চালাচ্ছে কলকাতায় ফর দ্য 3rd টাইম। তো এখানে সত্যি সত্যি এরকম একটা মানে কি বলবো, অল ইভেসিভ দলে যাদের কোনো রকম কোনো ডিফেক্ট নেই, জনতার রায় তাদের সঙ্গে, তাদের তো এই ধরনের বিক্ষোভ হওয়া উচিত নয়। সেটা আমাদের টনিক নয়, আমাদের হাসি পাচ্ছে, যে কারণ আমরা যেটা বারবার বলে যাচ্ছি,
এই দল অন্য বিরোধী দলকে রাখতে দেয় না। দেবু টুডুর পক্ষে আজকে খুব বলা সহজ যে কোথাও কেউ নেই, সেই জন্য নাকি ওরা কোনো ক্যান্ডিডেট, মানে এতগুলো ক্যান্ডিডেটকে ওরা অ্যাকোমোডেট করতে পারছে না, মানে আমরা যেন দয়া করে ওদের ক্যান্ডিডেটদের অ্যাকোমোডেট করেছি না, ম্যাডাম একটা ওদের মনোভাব। কিন্তু সেটা তো ফ্যাক্টর নয়। এই দল আদৌ মানুষের জন্য করতে চায় না। ওরা শুধু চায় যতটা ওদের নিজেদের কাটমানি, যতটা নিজেদের কি বলবো, নিজেদের পলিটিক্যাল সুবিধে, এটা শুধু পার্সোনাল অ্যাম্বিশন নয়। আমি জাস্ট শেষ করে নিই। দে নো ভেরি ওয়েল যে এরা পাওয়ারে আছে, তার জন্য পাওয়ারে থাকা দলের প্রতিনিধি হওয়ার বেনিফিট অনেক বেশি, যার জন্য এইরকম মরিয়া হয়ে ওরা টায়ার জ্বালায়। ওরা মানুষের কথা এখানে না ভেবে ওরা নিজেদের প্রতিনিধির করা আরো বেশি দেবু টুডু কথা বলেই যাবে, সেজন্য আমাকে জোর গলায় বলতে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। দেবু টুডু কথা না বন্ধ করে এখানে কথা বলা ভীষণ ডিফিকাল্ট, কারণ উনি একাই বলে যান, তাহলে ওরই একা শো করা উচিত ছিল। এটাই ওদের স্বভাব, তৃণমূলের এইটাই স্বভাব যে ওরা কোনোদিন অপোজিশনকে টিভিতে কেন মানুষের কোনো কাছাকাছি পৌঁছতে দেবে না, তারপর ওরা বলতে থাকবে যে আহা অপোজিশন কোথাও নেই। ওরা চায় না ইন আ হেলদি ডেমোক্রেসি অপোজিশনের রোল যথেষ্ট আছে, যথেষ্ট থাকা দরকার। ওরা সেই জন্য ভালো মতন জেনে দেবু টুডুর মতন লোকজন, স্বার্থবান লোকজন চায় না যে আমরা আদৌ অপোজিশন হিসেবে কোথাও থাকি, না টিভিতে না জনতার সামনে। আমরা বলছি না, রূপা গাঙ্গুলি বলেছেন, রূপা গাঙ্গুলি আপনারা নিয়ে নিন না, আপনারা তো বহু লোককে নিচ্ছেন, নিয়ে নিন। আপনার সঙ্গে রূপা গাঙ্গুলিকে নিয়ে তো আমি তর্ক করতে আসিনি এখানে। দেখুন দলটাই উঠে যাবে পশ্চিম বাংলা থেকে। কি সুবিধা বলেন তো আপনাদের? বিজেপি কে তুলে দেওয়া এত সহজ নয়। আচ্ছা আমি আসবো দেবু টুডু আপনার কাছে আসবো। শতরূপা, আমাকে অন্য গেস্টের কাছেও যেতে হবে, তার আগে একটা প্রশ্ন। শতরূপা, আপনারাও তো এই সেম এম্বারাসমেন্ট ফেস করেছেন নির্বাচনের আগে, আপনাদের দলের তরফে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল কলকাতা জুড়ে। অফকোর্স হয়, বিকজ আমাদের দল ভীষণই ডেমোক্রেটিক দল, এখানে আমাদের বিক্ষোভ প্রকাশ করার জায়গা আছে। আমাদের দলে যেটা হয় এটা ভেরি ন্যাচারাল, একটা যে কোনো জিওগ্রাফিক্যাল লিমিটের মধ্যে 100টা জনপ্রতিনিধি হতে পারে না, একটাই কাউন্সিলর হবে, একটাই টিকিট ডিক্লেয়ার হবে, একটাই বিধায়ক হবে, একটাই টিকিট ডিক্লেয়ার হবে। তো সেখানে ন্যাচারালি যারা এতদিন ধরে কাজ করেছে, যাদের একটা পার্সোনাল অ্যাম্বিশন থাকে, তাদের একটা বিক্ষোভ হতেই পারে, সেটা ঝগড়ার লেভেলে হয়। আমি বলছি না দিস ইজ আনন্যাচারাল, কিন্তু তৃণমূল যেহেতু পাওয়ারে আছে, একটা পাওয়ারে থাকার দলে যখন এই ধরনের বিক্ষোভ হয়, বেশ আসবো শতরূপা, দেবু টুডু আসবো, আপনার দুজনের কাছেই আসবো। প্রভাত দত্তের কাছে, পলিটিক্যাল অ্যানালিস্ট আমাদের সঙ্গে রয়েছেন। প্রভাত দত্ত, আপনার কাছে আমার প্রশ্ন, যারা বিক্ষোভ করছে তারা একটা টার্ম ইউজ করছে, সেটা চন্দননগর হোক, আসানসোল হোক, বিধাননগর হোক কিংবা শিলিগুড়ি হোক, তারা একটা কমন কথা বলছেন প্রভাত দত্ত, যে এই প্রার্থী আমাদের পছন্দের প্রার্থী নয়। আমি খুব স্পেসিফিকলি বুঝতে চাই প্রভাতবাবু, পছন্দের প্রার্থী কথাটার মানে কি? তাহলে 1 মিনিট, জাস্ট 10 সেকেন্ডস। তাহলে কি পছন্দের প্রার্থী মানে যারা বিক্ষোভ করছেন, আমাকে এটা ধরতে হবে যে প্রার্থীটা আমরা চাই তিনি না এলে আমার ব্যক্তি স্বার্থ পূরণ হবে না, অর্থাৎ তারাও তাদের স্বার্থের কথা মাথায় রেখে কি বিক্ষোভটা করছেন? পছন্দের প্রার্থী কথার মানে কি? আসলে এই মনোনয়ন প্রক্রিয়া চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল, যেগুলোকে লিবারাল পলিটিক্যাল পার্টি আমরা বলি, তার মধ্যে এই ধরনের ঘটনা অনেকবার অনেক রাজ্যে বারবার ঘটেছে, আমরা লক্ষ্য করেছি। একটা লিবারাল পলিটিক্যাল পার্টি, একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টির মধ্যে এই ধরনের বিক্ষোভ তুলনামূলকভাবে কম হয়। ভারতবর্ষে সেটাও হয়েছে, বামপন্থীদের একটা সময় এই নমিনেশন প্রক্রিয়ার সময় বিক্ষোভ দেখা গেছে। সুতরাং এই লিবারাল পলিটিক্যাল পার্টিতে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। পার্টি যদি গোষ্ঠীতে বিভক্ত হয় তাহলে এই ঘটনা আরো বেশি বাড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন, যে প্রশ্নটা উঠছে যে আমি একটা দলীয় প্রক্রিয়ার মধ্যে আমি তো কোনো গুরুত্ব থাকে না, এখানে দলই ঠিক করে, দলই প্রধান, সুতরাং আমার পছন্দ নয়, এই কথাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দল যেভাবে কাজ করে সেখানে দলের সেটা সঠিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে না। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, এবারে বারবার একটি কথা আমরা সংবাদপত্রের মাধ্যমে বুঝতে পারছি, তৃণমূল নেতৃত্ব বারবার বলছেন যে আমরা ক্যান্ডিডেট সিলেকশন করবার সময় প্রাইমারি ইম্পর্টেন্স দিচ্ছি উইনেবিলিটি দেখার জন্য, এবং সেটাই হওয়ার কথা ছিল। উইনেবিলিটি দেখার জন্য একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল উইনেবিলিটি, আর একটা হচ্ছে সে জায়গায় পলিটিক্যাল স্ট্রেংথ কতটা পার্টির আছে। এই দুটো কম্বাইন করলে উইন করার সম্ভাবনা বেশি।
তৃতীয়ত একটা জিনিস মনে রাখা দরকার, এই নির্বাচনটা কিন্তু তৃণমূল সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনটার ফলাফলের উপরে নির্ভর করছে তৃণমূল যে জনমুখী কর্মসূচিগুলো চালু করেছেন সেগুলো শহরে সুষ্ঠুভাবে পরিচালিত হবে কি হবে না তার অনেকটা নির্ভর করছে। যদি তৃণমূল সরকার শহরে তাদের দলের পৌরসভা না তৈরি হয়, তাহলে এই তাদের জনমুখী কাজকর্মগুলো করতে অসুবিধা হবে। চতুর্থত আমাদের এটাও বুঝতে হবে যে তৃণমূল এখন সারা ভারতবর্ষ জুড়ে একটা তার পাখা বিস্তার করার চেষ্টা করছে, প্যান ইন্ডিয়ান যে স্প্রেড করার চেষ্টা করছে। তার ফলে পশ্চিমবঙ্গে যে তারা বিজেপিকে হারাতে পারে, বামফ্রন্টকে হারাতে পারে, পেরে তারা যে তারা একক ভাবে আধিপত্য বিস্তার করতে পারে সেটা প্রমাণ করতে পারলে রাজনৈতিক দিক থেকেও তাদের সুবিধা হবে, প্রশাসনিক সুবিধা হবে, রাজনৈতিক সুবিধা হবে। এবং যারা নমিনেশনের জন্য যে কথাগুলো বারবার বলছেন ওরা, সেগুলো আমার ধারণা যে ব্যক্তিগত, যেটা আমি গোড়াতেই বলছিলাম যে আজকে শহরগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা মনে রাখা দরকার। শহরে প্রচুর অর্থ কেন্দ্র সরকার থেকে আসে। আপনি জানেন যে শহরে অমৃত বলে একটা বিশাল পরিকল্পনা আছে, প্রধানমন্ত্রীর যোজনা আছে। বুঝতে পেরেছি প্রভাত বাবু, আমি আসছি প্রভাত বাবু, আপনার কাছে আসছি। আমি একটা প্রশ্ন, আমাদের ব্রহ্মাস্ত্রের সময় হয়ে আসছে, ব্রহ্মাস্ত্র হওয়ার আগে প্রভাত দত্ত আপনার কাছে আসবো। দেবু টুডু, আপনার কাছে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, আপনি বলছেন না যে শৃঙ্খলাবদ্ধ দল 103 নম্বর ওয়ার্ডে এবারে কেএমসি নির্বাচনে ডাক্তার সুকুমার দাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল। সেখানে বিক্ষুব্ধরা তারা সুকুমার দাসকে মেনে নেননি, তারা বলছেন সুকুমার দাসের জায়গায় অন্য প্রার্থী করতে হবে, অর্থাৎ প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সেই 103 নম্বর ওয়ার্ডে সিপিআইএম জিতে গেছে। কে বলতে পারে যে এই চারটে যে জায়গায় পৌরসভা নির্বাচনে চারটে কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, এটার একটা অ্যাডভার্স এফেক্ট পড়বে না? আপনারা যদি ডাক্তার সুকুমার দাসকে প্রার্থী করে পাল্টে দিতেন, হতেই তো পারতো 103 নম্বর ওয়ার্ডটা তৃণমূল কংগ্রেস জিততে পারতো, সিপিএম জিতে গেল, আপনার খেসারত দিতে হয়েছে। তাহলে এই ভুলটা কেন তৃণমূল কংগ্রেস করবে? চোখের সামনে হাতে করে উদাহরণ রয়েছে। দল একদম অনেকগুলো কারণ নিয়ে এই প্রার্থী নির্বাচন করে, একদম দলীয় গণতান্ত্রিক ভাবে প্রার্থী নির্বাচন হয়। তো এক্ষেত্রে কে ভালো কে খারাপ এটা তো ভোটের ক্ষেত্রে হয়, কিন্তু দলে থাকতে গেলে আমি আসছি দেবু টুডু, আমাদের ব্রহ্মাস্ত্র আসছি, আপনাকে ব্যাক করবো। আমাদের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আজকে প্রার্থী অসন্তোষের প্রভাব কি পড়বে ইভিএমে? 22 তারিখে ভোট, 25 তারিখে গণনা হওয়ার কথা রয়েছে। প্রার্থী বিক্ষোভের প্রভাব কি ইভিএমে পড়বে? এই উত্তর খোঁজার চেষ্টা করব। ঠিক সেই পয়েন্ট থেকেই দেবু টুডুর কাছে আমি গেছিলাম। 103 নম্বর ওয়ার্ডে আপনাদের খেসারত দিতে হয়েছে, সিপিআইএম জিতে গেছে। এত প্রবল প্রতাপশালী ক্ষমতাবান একটা দল হওয়া সত্ত্বেও সিপিআইএম সেখানে জিতে গেছে। সিপিআইএম যেখানে 0 হয়ে গেছে, সেখানে ক্যান্ডিডেট সেখানে জিতছেন। তাহলে এর প্রভাব কি ইভিএমে পড়বে না? দেবু টুডু ব্যাখ্যা করুন। একদম ভোট দলকে দেখে হয়, সিম্বলে ভোট হয়, সিম্বলে ভোট হবে, জোড়া ফুলে ভোট হবে। মমতা ব্যানার্জি আমাদের গোটা বাংলায় পাচ্ছে। দেবু বাবু, আপনি নিজে এত বকে যান না, মানুষের কথা শোনেন না তো। এখানে কর্পোরেশন ইলেকশন কিন্তু পিওরলি বেসড অন লোকাল ইস্যুস, এখানে পার্টির ইস্যু কম। এবং আপনাদের পার্টি না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে নিজেদের মধ্যে লড়ে যাচ্ছেন কে কতটা তোলাবাজি করবে, মানুষের কাছ থেকে কে কতটা তোলাবাজি করার অফিশিয়াল স্যাংশন দেবে, সেই জন্য আপনারা লড়ে যাচ্ছেন। এখানে আপনি আবার মমতা ব্যানার্জির গুণগান গেয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর আপনি একাই বকে যান, তো অন্য কাউকে কোনো কথা শুনতেই শোনেনি না। তথাগত রায় বললেন কামিনী কাঞ্চনে বিজেপি দল চলে, কামিনী কাঞ্চনে আপনাদের তো তখন খুব সুবিধা হয়েছিল এই কথাবার্তা। আপনি আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন দেবু বাবু, আপনি আমাদের স্পোকসপারসন মানে আমাদের নেতাদের নিয়ে কথা বলেন না নিজেদের নেতা নিয়ে কথা বলেন? চলতে হবে, সেই জন্য আপনারা শূন্য হয়েছেন, ঠিক আছে? আচ্ছা না, এখন সেটা তো ইতিহাস হয়ে গেল। আপনি কি ইতিহাসের ছাত্র নাকি তথাগত রায়ের সঙ্গী নাকি রূপা গাঙ্গুলির কথাবার্তা বলতে টিভিতে বসেছেন? আপনি আপনাদের ইস্যুগুলো বলুন না। আমি আপনাকে নিয়ে সত্যি দেবু বাবু ভীষণ কনফিউজড। এখন আপনি একা বকে যান। ও তো অন্য লোক নয়, আপনাদের দলের লোক। আমাদের সেটা আমায় বুঝতে দিন। এক মিনিট শত্রুপা দেবী, দেবু টুডু আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্ট আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে যোগদান করেছেন। অ্যাডভোকেট
মিস্টার বিশ্বাস, আপনাকে স্বাগত। আমি আপনাকে জানতে চাইছি যে 10টা বছর ক্ষমতা থাকার পর যে দলের নিচুতলার কর্মীরা এইভাবে বিক্ষোভ প্রদর্শন করেন, আপনি কি মনে করেন যেটা দলীয় শৃঙ্খলার অভাব? দল বড় হচ্ছে, কুণাল ঘোষ আজকে বলছেন দল যদি বড় হয় তাহলে কেন কন্ট্রোল করতে পারছে না? আচ্ছা, মানে আলোচনার শুরুতেই যেটা বলি যে 10 বছর কথাটা যেহেতু বললে সৌমেন, তুমি দেখবে যে বামফ্রন্ট পশ্চিমবাংলায় একটানা 34 বছর রাজত্ব করেছিল এবং শেষের দিকে বিশেষ করে 24 বছরের পরে শেষ 10 বছরে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সর্ববৃহৎ দল পশ্চিমবাংলায় ছিল এবং সেই দল একটা রেজিমেন্টেড পার্টি, সংগঠিত রাজনৈতিক দল, একদম তৃণমূল স্তর থেকে একদম কেন্দ্র স্তর পর্যন্ত স্তরে স্তরে সাজানো। সেই রকম পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পার্টিতেও কিন্তু শৃঙ্খলার অভাব দেখা দিয়েছিল এবং দলীয় গোষ্ঠীকন্দল, বিশেষ করে দলীয় সংগঠকদের নির্বাচনের ক্ষেত্রে যে সম্মেলনগুলো হয় সেগুলোতেও ভোটাভুটি পর্যন্ত হয়েছিল। অর্থাৎ একটা শৃঙ্খলাবদ্ধ দলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে যখন একটা আর্থিক বিষয়, বৈষয়িক বিষয় মাথা চাড়া দিয়ে ওঠে। এখন তুমি যে প্রেক্ষাপটে আজকে আলোচনা করছো সেটা হচ্ছে পশ্চিমবাংলায় প্রায় শতাধিক পৌর প্রতিষ্ঠানে, সে পৌর কর্পোরেশন বলো, মিউনিসিপ্যালিটি বোর্ড বলো, তার ইলেকশন হতে যাচ্ছে। এখন সেই যে পৌর ভোট বা বিধানসভা ভোট বা লোকসভা ভোট, এগুলোকে এক করলে চলবে না। বিষয় হচ্ছে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের ভোটগুলো অনেকটা দলীয় প্রতীকে ভোট হলেও এর খানিকটা একটা গোষ্ঠীগত স্বার্থ রয়েছে এবং তার সঙ্গে অর্থনৈতিক বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আজকের দিনে বিগত 10 বছর ধরেই যদি তুমি বলো তাহলে দেখবে আজিজ বিশ্বাস, প্রফেসর বিশ্বাস, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সময় আজকে খুব কম। আমি অবশ্যই পরবর্তীকালে আপনাকে আমরা পাবো, আপনার কাছ থেকে এই সংক্রান্ত ইস্যুতে আমরা অবশ্যই আপনার কাছ থেকে আমরা ইনফরমেশন অ্যানালিসিস নেব। ধন্যবাদ আজিজ বিশ্বাস এবং সেই সঙ্গে প্রভাত দত্ত আমাদের সঙ্গে ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে ধন্যবাদ। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তের বড় খবর, রাজ্যে কি ফের লকডাউন হবে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। 3রা জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। বন্ধ হতে পারে বার, রেস্তোরাঁ, সিনেমা হল। হঠাৎ করেই করোনা গ্রাফ প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এবার কঠোর অবস্থান নিতে পারে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে। বার, রেস্তোরাঁ, সিনেমা হল 3রা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে। কড়া বিধিনিষেধ চালু হতে পারে 3রা জানুয়ারি থেকে। রাজ্যে ফের লকডাউনের প্রবল সম্ভাবনা। প্রয়োজনে স্কুল কলেজ বন্ধ করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছে। হাইকোর্টে যে সমস্ত মামলাগুলি চলছে সেই মামলাগুলি এবার ভার্চুয়াল শুনানি হবে। আরো বড় খবর, আগামীকাল থেকে দুয়ারে সরকার কর্মসূচি বন্ধ। স্টুডেন্টস উইক অনুষ্ঠান হওয়ার কথা ছিল 3 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটাও বন্ধ হয়ে গেছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিলি প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেছে। করোনা সংক্রমণ আটকাতে লোকাল ট্রেনের সংখ্যাও কমানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। 3রা জানুয়ারি ইন্ডোরে একটি অনুষ্ঠান ছিল স্টুডেন্ট উইক, সেই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। করোনায় উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য নির্দেশ জারি করা হয়েছে। রাজ্য সরকারও গোটা বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ভাবছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়েই তিনি ইঙ্গিত দিয়েছিলেন আগামী 3রা জানুয়ারি থেকে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরসভার তরফ থেকে ইতিমধ্যে শহরে 11টি সেন্সিটিভ জোন চিহ্নিত করা হয়েছে। মাইক্রো কন্টেনমেন্ট জোন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এরই মধ্যে আজ খবর এসছে বার, রেস্তোরাঁ, সিনেমা হল 3 তারিখ থেকে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের সঙ্গে অনুপম পাত্র এই মুহূর্তে সরাসরি রয়েছে। অনুপম, তাহলে কি শেষ পর্যন্ত লকডাউন আবার শুরু হবে? কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি? আর দেখো সৌমেন, তোমায় জানিয়ে রাখি, যেটা নবান্ন সূত্রে খবর, সম্ভবত আংশিক লকডাউনের পথে রাজ্য সরকার হাঁটতে চলেছে। কিন্তু এর আংশিক লকডাউন কোথায় কোথায় হবে, কোন কোন এলাকায় হবে, কোন জেলায় হবে, এইটা এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করে কিছু বলা হয়নি। যেটা মনে করা হচ্ছে এই আংশিক লকডাউনের মাধ্যমে বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে করোনার 3য় ঢেউ। সেই কারণেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমায় জানিয়ে রাখি, কিছু শিডিউল প্রোগ্রাম রাজ্য সরকারের ছিল,
যার মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, তার একটা মেগা কনভেনশন বলো বা একটা বড় ধরনের অনুষ্ঠান ছিল, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী 3 তারিখ, সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, কারণ প্রচুর ছাত্রছাত্রীরা সেখানে আসতো। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুয়ারে সরকার। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ক্যাম্প হওয়ার কথা ছিল, কিন্তু 24টা প্রকল্পের সুযোগ সুবিধা থেকে মানুষ আপাতত কয়েকটা দিন বঞ্চিত থাকছেন, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে রাজ্য সরকার এই সিদ্ধান্তগুলো নিতে পারছে না। তুমি জানো যে দুয়ারে সরকার ক্যাম্প যখন হয় বহু মানুষ উপস্থিত থাকেন সেখানে তাদের সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য। সে কারণেই এই এত লোকের সমাগম হবে, এত লোক আসবে, এটা আদৌ বন্ধ করা যাবে কিনা যাবে না, এটা নিয়ে আলোচনা চলছিল। আপাততভাবে দুয়ারে সরকারের ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। লোকাল বাস এবং ট্রেনের ক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, সংখ্যাটা কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে আবারও বলছি, সরকারি কোনো বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি, সবটাই রাজ্য সরকার আলোচনার মধ্যে রেখেছে। মনে করা হচ্ছে যে আগামী সোমবার থেকে আংশিক লকডাউনের পথে রাজ্য সরকার হাঁটতে চলেছে, কারণ পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট সংকটজনক, উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনুভব, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা তোমার কাছ থেকে অবশ্যই টাইম টু টাইম আপডেট নিতে থাকবো। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, তৃণমূল কংগ্রেস তরফে দেবু টুডু রয়েছেন এবং বিজেপির তরফে শতরূপা আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপা দি, আপনি এই গোটা বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইছি, রাজ্য সরকার যে পদক্ষেপ করতে চলেছে এটাকে জাস্টিফাইড বলে মনে করছেন? যেটা করতে চলেছে না, যেটা এতক্ষণ করেনি। আজকে রিপাবলিক বাংলার ক্যামেরাতে বহুদিন ধরে আমরা দেখছি এই পার্ক স্ট্রিটের কি সুন্দর ছবি, কত লোক আনন্দ করছে, কেউ মাস্ক পরে নেই, গায়ে নিঃশ্বাস ফেলার মতন জায়গা নেই। রাজ্য সরকার কিছু করেনি, তার মধ্যে রিপাবলিক বাংলা দেখে না। আজকে 31st এখনও চলছে, কালকেও আনন্দ করবে, 3 তারিখে নাকি অ্যানাউন্সমেন্ট হবে আমি শুনছিলাম। যাক, তোমরা স্কুপ নিউজ পেয়ে গেছো, যখন হবে তখন হবে। কিন্তু এতদিন ধরে এই যে মানে নীল সাদা দুয়ারের মধ্যে কি বলবো, স্বাগত জানানো হলো অমিক্রনকে, ডেল্টাকে, করোনাকে, তার মাস্তুতো ভাই, পিস্তুতো দাদা, সবাইকে, সব রকম ভাইরাসকে এইরমভাবে যে স্বাগত জানানো হলো, সেটার জন্য কি মমতা ব্যানার্জি একা দাঁড়িয়ে ঠায় দাঁড়িয়ে সকলের জন্য মাস্কের ব্যাপারে উনি দাঁড়ানো মানেই মাস্ক হয়ে যাবে, তখন আর কোনো ইনফেকশন ঢুকবে না। এই সময় শতরূপাদি বলছেন যে এই সেলিব্রেশন কোনো প্রয়োজন ছিল না, এই সেলিব্রেশনটা যদি বন্ধ হতো তাহলে হয়তো জিনিসটা কন্ট্রোল হতো। দেখুন, সরকার সচেতন করার জন্য মানুষকে আবেদন জানিয়েছে, সেখানে প্রশাসন আছে, সারাদিন সচেতন করার চেষ্টা। কি সুন্দর সচেতনতা, কি সুন্দর সচেতনতা দেবু বাবু, কি সুন্দর সচেতনতা আপনারা করেছেন যে একটা মানুষের মুখে মাস্ক নেই, এত তারা আপনাদের হই হই করে যাতে ভোটগুলো দেয় সেই জন্য তারা চড়ে খাক, তারা পার্ক স্ট্রিটে ঘুরুক, তারা ইকো পার্ক ভরুক, তারা নিকো পার্ক ভরুক। আপনারা তো আবার অ্যালকোহলের দামটাও কি সুন্দর সস্তা করে দিয়েছেন না? কত সচেতনতা আপনারা করছেন, মানুষ আবার নাকি আপনাদেরই চাইছে। কি সুন্দর জনতার রায় নিয়ে আপনারা মাথায় করে নাচছেন। বেশ আসবো শত্রুবাদী, আসবো দেবু টুডু, আসবো প্লিজ দেবু টুডু, সঙ্গে থাকুন প্লিজ শত্রুবাদী। একটা বড় ব্রেকিং আছে, এটা চিন্তার বিষয়। প্লিজ দেবু টুডু, অরূপ বিশ্বাস আক্রান্ত হয়েছেন করোনায়, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর, অরূপ বিশ্বাস করোনায় আক্রান্ত হয়েছে। দেবু টুডু প্লিজ, দেবু টুডু, আপনাদেরই সরকারের মন্ত্রী আক্রান্ত হয়েছেন, আমাদেরকে একবার দিতে হবে, কারণ বিদ্যুৎ মন্ত্রী আক্রান্ত হয়েছেন করোনায়। সাধারণ মানুষ, গ্রাহকদের কাছে অবশ্যই চিন্তার বিষয়। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রশ্নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহরে একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন অরূপ বিশ্বাস, করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেছে করোনায় আক্রান্ত হয়েছেন অরূপ বিশ্বাস। তার অবস্থা এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে স্থিতিশীল, কিন্তু নিঃসন্দেহে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্যই এই বিষয়টা চিন্তা। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত 7 দিনে করোনার গ্রাফ হু হু করে বেড়েছে। গত সোমবার যেখানে গোটা রাজ্যে 459 জন আক্রান্ত ছিল, সেখানে গতকাল শুক্রবার পর্যন্ত সেটা 3500 পৌঁছে গেছে একদিনে।
পরিস্থিতি যথেষ্টই চিন্তার। সেই জায়গা থেকেই রাজ্য সরকার আরও কঠোর বিধিনিষেধ জারি করতে চলেছে। এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক কৃষ্ণেন্দু সাহা। কৃষ্ণেন্দু বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে আমরা বুঝতে চাইছি যে এই বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা উদ্বেগের, কতটা চিন্তার, কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা আংশিক লকডাউন আমরা ঘোষণা করেছি। তা আংশিক দিয়ে কি আমরা এই কোভিডকে নিয়ন্ত্রণ করতে পারবো? আর আরেকটা কথা হলো, লোকাল ট্রেন সংখ্যা কম হলে কি আপনার মানুষ কি কম যাবে? এবং মানুষ যে কম যাবে, যাত্রী কম, এ কিন্তু আজ অব্দি মনিটরিং ঘটেনি। ট্রেন সংখ্যা কমিয়ে দেওয়া হলো, তাতে লাভ কি হলো? মানুষ তো বাড়বে। এখন এই মতো পরিস্থিতিতে মানুষকে যেটা করতে হবে, মানুষকে যোগাযোগ ব্যবস্থাটা যদি স্মুথলি করে যারা আসেন কর্মের জন্য, এটা দেখার দরকার। এবং প্রত্যেককে থেকে দূরত্ব বজায় রাখা। এবং এই কোভিড কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। কিছুদিন আগে একটা ইলেকশনের পরে দেখবেন অনেক রাজনৈতিক ব্যক্তি আক্রান্ত হয়েছে কোভিডে। এবং এই কোভিডের মধ্যে কেউ কি ওমিক্রন হয়েছে কিনা কিন্তু 5 দিনের মধ্যে জানা যাবে না। কেন? পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র জিনোম সিকোয়েন্সি টেস্ট হয় কল্যাণীতে। ফলে যাকে কোভিড পজিটিভ এবং তার টেস্ট করতে যে 5 দিন, তার মধ্যে কিন্তু হাজার কিন্তু করোনা আক্রান্ত বেড়ে যাবে। এবং সেক্ষেত্রেই ট্রেসিং করা, যাদের কোভিড হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখা, এটা একটা বিরাট খামতি হয়েছে। সুতরাং আংশিক লকডাউন দিয়ে যেটা ছড়িয়ে গেছে এই উৎসবে এবং যেভাবে ছড়িয়েছে, এবং সেটা প্রচুর মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু সরকারি সূত্র, ডেল্টা এবং ডক্টর সাহা, সরকারি সূত্র অনুযায়ী বক্তব্য এইটাই যে যেটা ছড়িয়ে গেছে সেটা তো আর আমাদের হাতে নেই, যাতে ফার্দার না ছড়ায়, মানুষ থেকে মানুষে যাতে না ছড়ায়, তার জন্যই তো ট্রেনটাকে কমাতে হবে বা বন্ধ করতে হবে বা বাস কমাতে হবে। তো এটা ছাড়া তো আর সেকেন্ড কোনো অপশন আপাতত দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না ডক্টর সাহা। এখানে কিন্তু কনসেপশন না, আপনার কাছে একটা কথা ভাবতে হবে। প্রথম কিন্তু আমলার পুত্র এবং হাবড়ার যে মেয়েটি, তারা 2-3 এসেছিল, কিন্তু সেই 2 কতজন কোভিড ছড়ালো? সুতরাং আমরা মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর যদি আপনি আংশিক লকডাউন করেন, সেখানে বাজার বা ঘাটে অলরেডি তার মধ্যে কোভিড তো আক্রান্ত হয়ে গেছে, তার থেকে 5 জন, আরো 10 জন, 50 জন, যেমন ওমিক্রনের একটি লোক পালিয়ে গেছে বাইরে, 17 জনের লাস্ট কেসটা গতদিন। তাহলে সে অন্তত হাজার লোককে তো আপনার জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়াচ্ছে। আংশিক লকডাউন করে কিছু জায়গা করছে, ফলে সেই লোকগুলোকে স্টেজ করতে হবে, আমাকে টেস্টিং করতে হবে, স্টেজ করতে হবে, তার জায়গাটাকে আইসোলেশন করতে হবে। এবং এই জায়গাটা কিন্তু আগের লকডাউনও সঠিকভাবে পালন করা হয়নি। বেশ, ডক্টর শাহ আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন ডক্টর অর্জুন দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত, আপনাকেও স্বাগত আমাদের প্রোগ্রামে। আপনাদের সঙ্গে থাকুন ডক্টর দাশগুপ্ত। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। ফিরলাম ব্রেকের পর। অগ্নিবাণ, আজকে এই মুহূর্তে আমরা অবশ্যই কোভিড সংক্রমণের খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে, কারণ বিষয়টা অত্যন্ত চিন্তার জায়গায় চলে গেছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে, দেশে কোভিড নিয়ে চিন্তিত কেন্দ্র সরকার। দেশে কোভিডের সংক্রমণ, ওমাইক্রন উদ্বেগ, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে, তাই সমস্ত রাজ্য সরকারকে কেন্দ্র সরকার তরফ থেকে চিঠি দিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে বলা হয়েছে। যেহেতু ওমাইক্রন অতি দ্রুত ছড়াচ্ছে, ডেল্টা প্লাসের থেকে 3 গুণ গতিতে ছড়াচ্ছে, সেই জন্য স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। যখন রাজ্য সরকারগুলিকে কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দিয়ে বলা হচ্ছে, তখন রাজ্য সরকার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার এই মুহূর্তে প্রস্তুত রয়েছে করোনা সংক্রমণ আটকানোর জন্য, এবং কোভিডের মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন চিকিৎসক রয়েছেন, ডাক্তার অর্জুন দাশগুপ্ত এবং ডাক্তার কৃষ্ণেন্দু সাহা। ডক্টর দাশগুপ্ত, আমি আপনার কাছে জানতে চাইছি, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, কেন্দ্র সরকার বলছে স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়তে পারে, রাজ্য সরকার বলছেন যে না আমরা প্রস্তুত রয়েছি, চিন্তার কোনো ব্যাপার নেই। আপনারা এক্সপার্ট, আপনার কাছে কি খবর, কোন জায়গায় দাঁড়িয়ে আপনারা? আমরা যখন প্রথম শুনেছিলাম যে ওমিক্রন সাউথ আফ্রিকায় এসছে, তখন চারিদিকে যে হু হু করে ছড়াবে এবং আমাদের দেশে যে ছড়াবে, আবার একটা ওয়েভ আসবে, এটা সময়ের অপেক্ষা ছিল। আমরা এখন জানি সারা পৃথিবীতে ইকুইটেবল ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন না হলে আমাদের এরকম ওয়েভ আসতেই থাকবে। এবং যেহেতু এটা প্যান্ডেমিক, বিশ্ব মহামারী, সুতরাং এটাকে আটকানোরও বিশেষ ওরমভাবে এয়ারপোর্ট বন্ধ করে ভাবে আটকানো যায় না, সেটা আমরা প্রথম এবং দ্বিতীয় ওয়েভ থেকেই দেখেছি। তো এই মুহূর্তে আমরা যে চারিদিকে খবর পাচ্ছি, হু হু করে কেস বাড়ছে, হাসপাতালের বেডগুলো দ্রুত ভর্তি হচ্ছে, তো সেখানে সরকার লকডাউনের কথা চিন্তা করেছেন। তো প্রত্যেকবার ফার্স্ট ওয়েভের আগেও দ্বিতীয় ওয়েভের আগেও আমাদের চিকিৎসকদের ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কিনা কেস হু হু করে বাড়ছে, তখন আমাদের জিজ্ঞেস করা হয় যে আপনারা কি মনে করছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের লকডাউনকে সমর্থন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। কিন্তু তার আগের 15 দিনের আমরা যে কথাগুলো গলা ভেঙে বলে থাকি, সেগুলো যখন সবাই যখন সেগুলোকে অবজ্ঞা করে, সেই কথাগুলো মনে পড়িয়ে দেওয়ার দরকার আছে। আমরা দেখেছি যত রকম আমোদ ফুর্তি, উৎসব, খেলাধুলো, ভোট, এগুলো হচ্ছে কোনো রকম, আমরা জানি করোনা ছড়ায় মাস কনগ্রিগেশন থেকে, সমাবেশ থেকে ছাড়ায়। এই সমাবেশগুলো চলতে দেওয়া হয়, তারপরে একটা নতুন ভ্যারিয়েন্ট আসে এবং পুরো ভোট এবং তারপরে যে পরপর হয়ে চলেছে আর কি। যে ডক্টর দাশগুপ্ত, আমি আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে একটি বড় ব্রেকিং আসছে কোভিড নিয়ে। মুম্বাইয়ে বিপুল পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন, একদিনে আক্রান্ত হয়েছেন, শুনলে চমকে যাবেন, 6347 জন। শুধু একটা শহরে আক্রান্ত হয়েছেন একদিনে 6347 জন। এই মুহূর্তে মহারাষ্ট্রের পরিস্থিতি গোটা দেশের মধ্যে সব থেকে চিন্তার। তার মধ্যে মুম্বাইয়ে গত 24 ঘন্টায় 6347 জন, এর মধ্যে আবার 5712 জন উপসর্গহীন। চিন্তার বিষয়। অর্থাৎ কার কোভিড হয়েছে কার কোভিড নেই বোঝা যাচ্ছে না, একমাত্র টেস্ট করলে বোঝা সম্ভব। মুম্বাই পরিস্থিতি যথেষ্টই চিন্তার। গত 24 ঘন্টায় 6347 জন আক্রান্ত হয়েছেন, 5712 জন উপসর্গহীন। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, নিঃসন্দেহে খুব চিন্তার ব্যাপার, রাজ্যে, মুম্বাইয়ে, গোটা দেশে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কিভাবে কন্ট্রোল হবে গোটা বিষয়টা? সৌমেন, নিঃসন্দেহে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং এই মুহূর্তে আমরা একটার পর একটা করোনা সংক্রান্ত খবর ব্রেক করছি বা বলা ভালো মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সব থেকে আগে যে খবরগুলো আসছে সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্যামেরার সামনে এবং একই সঙ্গে দর্শকদের জন্য প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি সব থেকে আগে। আর এই মুহূর্তে সৌমেন যে খবর তুমি দিলে যে মুম্বাইয়ে রীতিমতো আশঙ্কার মেঘ কোথাও দানা বাঁধছে, 6000-এর বেশি একদিনে করোনা আক্রান্ত, তার মধ্যে 5000-এর বেশি মানুষ, তাদের কোনো উপসর্গ নেই, যে নিয়ে ইতিমধ্যে গোটা বিশ্ব চিন্তিত হয়ে পড়ছে। নতুন স্ট্রেন কি তাহলে? আমি এই সংক্রান্ত খবর দেবো, তবে তার আগে এই মুহূর্তে সৌমেন আরো একটা খবর জানাচ্ছি। এই মুহূর্তে গঙ্গাসাগরের মেলা, সেই মেলা কিভাবে হবে, গঙ্গাসাগরের মেলা, তা নিয়ে কিন্তু জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যে হয়তো 3রা জানুয়ারি থেকেই লোকাল ট্রেনের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে, কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে এবং সেক্ষেত্রে লোকাল ট্রেন বন্ধ হতে পারে, একাধিক লোকাল ট্রেনের সংখ্যা কমতে পারে। সেক্ষেত্রে কিভাবে পুণ্যার্থীরা যাবেন গঙ্গাসাগরে? কারণ আমরা জানি যে যদি লোকাল ট্রেন বন্ধ হয় গঙ্গাসাগরের ক্ষেত্রে, তাহলে কিন্তু সড়ক পথে অনেকটা চাপ বাড়তে পারে। সড়ক পথ অতখানি চাপ নেওয়ার জন্য তৈরি নয়, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর এবং সেক্ষেত্রে কিন্তু অন্য কি বিকল্প ব্যবস্থা হতে পারে। অর্থাৎ কোথাও মেলা, অর্থাৎ যে মেলা নিয়ে বিরোধীরা শুরু থেকে সরব হয়েছিল, যে মেলা নিয়ে কোথাও আমরাও প্রশ্ন তুলেছিলাম সৌমেন, যে এই করোনা আবহের মধ্যে কিভাবে মেলা করা সম্ভব হবে, কেন সেখানে অনেক আগে থেকে বিধিনিষেধ জারি করা হচ্ছে না। এখন পরিস্থিতি যে জায়গা দাঁড়িয়ে রয়েছে সৌমেন, সেই জায়গা থেকে হয়তো রাজ্য সরকার গঙ্গাসাগরের মেলা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারে। কারণ 3রা জানুয়ারি থেকে কিন্তু কমতে পারে লোকাল ট্রেনের। সঙ্গে আরো একটা আপডেট দিয়ে রাখি সৌমেন, যে রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো, ইতিমধ্যে স্বাস্থ্য ভবন সূত্রে বলা হয়েছে যে রাজ্য প্রস্তুত রয়েছে করোনা মোকাবিলায়। কিন্তু আসল ছবিটা কি, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একাধিক হাসপাতাল, সেখানে আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে শুরু করে, সেখানে SSKM এর অ্যানেক্স বিভাগ থেকে শুরু করে, সেখানে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে একাধিক বিভাগে কিন্তু স্বাস্থ্যকর্মী, নার্সের ইউনিট, তারা কিন্তু সেই ইউনিটের যারা মাথা, সেই বিভিন্ন জায়গায়
জায়গায় কিন্তু স্বাস্থ্যকর্মীরা কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্বর্ণালী, তুমি আমাদের সেক্ষেত্রে সঙ্গে এই থাকো, মুহূর্তে কিন্তু আমি আরো ফিরছি বড়সড় তোমার কাছে। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, তোমার কাছে কি আপডেট, সরকার কিভাবে গোটা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য ব্যবস্থা নিচ্ছে? একবারই দেখো সৌমেন, এই মুহূর্তে দেখা যায় সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থার কথা বলা হয়েছে। সেখানে আন্তঃরাজ্য যে উড়ানগুলি রয়েছে সেগুলোর উপর রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে, লোকাল ট্রেনের ক্ষেত্রে রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে, স্কুল কলেজ যেগুলোকে খোলার সম্ভাবনা ছিল, যেগুলো খুলেছিল সেগুলোকেও কিন্তু ফের রেস্ট্রিক্টেড করা হতে পারে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে যদি পাবলিক ট্রান্সপোর্টকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, যদি 50%-এ নামিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলোর উপর প্রেশার আরও বাড়বে, এবং সেই প্রেশারটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে যে সংক্রমণ, সেই সংক্রমণের যে মাত্রা সেটাও কিন্তু বাড়তে পারে। এবং সেই জায়গা থেকেই কিন্তু বিকল্প কি পথ রয়েছে, সেই বিকল্প পথের সন্ধান কিন্তু সরকার করছে। এবং যেটা স্বর্ণালী কিছুক্ষণ আগে বলছিল যে গঙ্গাসাগর মেলা, ইতিমধ্যেই কিন্তু সৌমেন তোমাকে জানিয়ে রাখবো যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে বেশ কয়েকটি দল কিন্তু এসে পৌঁছেছে। তাদেরকে কিভাবে একটা জায়গায় আটকে রেখে সেখান থেকে আবার তাদেরকে মুভ করানো হবে, তাদেরকে গঙ্গাসাগর যেতে দেওয়া হবে কিনা, সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশাসন চিন্তা করছে। এবং সৌমেন, এক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখি, তোমাকে ধন্যবাদ, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে এবং সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার নিউজ রুম থেকে ছিল। স্বর্ণালী, তোমাকেও আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক, ডক্টর কৃষ্ণেন্দু শাহ এবং ডক্টর অর্জুন দাশগুপ্ত। ডক্টর শাহ, আমি আপনাকে জানতে চাইছি তাহলে সামগ্রিকভাবে কিভাবে এগোবো আমরা? আপনাদের মধ্যেও তো একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে লকডাউন আদৌ হওয়া উচিত কি উচিত নয়, হোয়াট টু ডু, কি করবে সরকার? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে কোভিড হওয়ার পর মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয়, একটা ফোবিয়া না হয়। যাদের কোভিড হয়েছে প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড ওয়াইজ বা পঞ্চায়েতের যে ধরুন গ্রাম বা এই জায়গা, কলকাতা বা 24 পরগনার পৌরসভা, প্রত্যেকটা ওয়ার্ডে মিনিমাম যেটা করতে হবে, তাকে একটা কোভিড উপসর্গহীন হলেও তার জ্বর, তার টেস্ট, তার অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দিচ্ছে কিনা, এবং তাকে আইসোলেশনে রাখা, যাদের উপসর্গ পাওয়া যাবে এটা, এবং একটা তার অক্সিজেন ডিমান্ড। এখন কিন্তু আপনি প্রথম অমিক্রনে ভয়াবহতা নেই, কিন্তু দেখবেন ডক্টর শাহ আমাদের সঙ্গে থাকুন। ডক্টর দাশগুপ্ত, আপনার কাছে জানতে চাইছি, সরকারের তরফে তো সিনিয়ররা যারা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের মাথারা রয়েছেন, তারা তো বিভিন্ন পলিসিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন, কিন্তু সাধারণ মানুষ কি করবেন? সাধারণ মানুষই তো আসল, তারাই তো রুট, তাদের জন্য অ্যাডভাইস করুন। ডক্টর সাহার যে মন্তব্য সেটাকে আমি প্রতিধ্বনি করব। প্রথম কথা, ভয় পাবেন না, এখনো ভয় পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এই ওমিক্রন যে ভ্যারাইটিটা, সেটা অলরেডি ডেল্টাকে প্রায় রিপ্লেস করে দিয়েছে এবং হু হু করে ছড়াচ্ছে। ওমিক্রন আমরা জানি যে উপসর্গ কম হচ্ছে, তাদের কমপ্লিকেশন কম হচ্ছে। ইংল্যান্ডে হু হু করে কেস বাড়ছে, কিন্তু যেহেতু সে দেশে হসপিটালাইজেশন কম হচ্ছে, মৃত্যু কম হচ্ছে, সুতরাং তারা কোনো লকডাউনের পথে এখন অব্দি হাঁটেনি, সবকিছু খোলা আছে ইনক্লুডিং স্কুল কলেজ। আমাদের দেশেও আমাদের দেখতে হবে যে এই যে ওয়েভ যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। স্কটল্যান্ডের মতো ওইরকম যারা ছোট্ট দেশ, যেখানে কিনা গরু আর ভেড়া ছাড়া কিছু থাকে না, সেখানেও যখন দিনে 1 লাখ করে কেস হচ্ছিল, তখন ভারতবর্ষে সেটা বোধহয় 30-35 লাখও যদি ছড়িয়ে যায়, আমরা কোনো অবাক হব না। অর্থাৎ সাধারণ মানুষকে এই মুহূর্তে টেনশন লেস থাকতে হবে, ভয় পেয়ে কোনো উল্টো পাল্টা সিদ্ধান্ত নিলে চলবে না, বরং চিকিৎসকদের অ্যাডভাইস মেনে চলুন, অন্তত এক্সপার্টরা তাই বলছে। ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত এবং ডক্টর শাহ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন শতরূপা এবং দেবু টুডু। সময় খুব সংক্ষিপ্ত। দেবু টুডু, আপনার কাছে জানতে চাইছি, আপনি সরকারের একজন প্রতিনিধি হিসেবে, দলের দায়িত্বশীল নেতা হিসেবে আপনার কি অ্যাডভাইস? কোনো রাজনীতি নয়, অ্যাডভাইস। একদম দেখুন, ডাক্তারবাবুরা যেটা বলছেন, ভয় পেলে চলবে না, সচেতন মানুষকে করতে হবে। সরকার মানুষের পাশে আছে। স্বাস্থ্য ব্যবস্থা, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। এই যে যেভাবে করোনা কালে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের পাশে ছিল, শতরূপা, দেবু টুডু বলছেন সরকার পাশে আছে, আপনারা বিরোধী দলের তরফ থেকে কি বলবেন? সরকার তো নিশ্চয়ই পাশে আছে, মাস্ক ডিস্ট্রিবিউশন করছে, কিন্তু মানুষের কাছে আমার আবেদন, যেরকম এটা ডেফিনেটলি আপনাদের রায় নয়, যে রাজ্য সরকারকে আপনারা বসিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারে এবং কর্পোরেশন ইলেকশনে, আমরা জানি, আমরা বিশ্বাস করি এটা আপনাদের রায় নয়। সেই মানুষের কাছে আমার আবেদন, সরকার নিজেদের মতন চলতে দিন, আপনারা নিজেদের
বেশ, আমাদের সময় খুব নিজেদের সংক্ষিপ্ত, হাতে রাখুন, আমাদের সময় নিজেরা খুব মাস্ক সংক্ষিপ্ত পরুন। সংক্ষিপ্ত। ধন্যবাদ ডেবু টুডু আমাদের সঙ্গে থাকার জন্য, শতরূপা আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রিপাবলিক বাংলার তরফ থেকে আমাদের শুধু একটাই আবেদন, ভয় পাবেন না, চিকিৎসকরা যেভাবে অ্যাডভাইস করছেন সেভাবে মেনে চলুন, প্লিজ মাস্ক ইউজ করুন, যতটা সম্ভব শারীরিক দূরত্ববিধি বজায় রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন। আপাতত শেষ করছি অনির্বাণের অগ্নিবাণ। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা।